ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয়ে, যেগুলো স্কুল থেকে তোমাদের সেপ্টেম্বর মাসে দিয়েছে। তাই দেরি না করে চলে যাই আজকের ভিডিওতে। তো আজকের বিষয়ে এখন 1 নম্বর প্রশ্ন আছে, প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের দাগের একেরটা আছে, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে? কাণ্ডটি কি? এর উত্তর সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অন্তর্গত। জগদীশবাবু ছিলেন এক সম্ভ্রান্ত বংশীয় বিত্তবান ব্যক্তি। ধনী হলেও তিনি প্রকৃতিগতভাবে বেশ কৃপণ ছিলেন। প্যারা চেঞ্জ করে, অর্থাৎ এই যে কাণ্ডটি কী, এই প্রশ্নের উত্তরটা প্যারা চেঞ্জ করে লিখতে হবে। আছে, জগদীশবাবু বাড়িতে যে সন্ন্যাসী 7 দিন ছিলেন, সেই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো দেন না। কিন্তু জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। এই ঘটনাকেই কাণ্ড বলা হয়েছে। একের দাগের দুয়েরটা, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাত হয়েছে? এর উত্তর, বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো হরিদা। পেশাগত দিক থেকে বহুরূপী বৃত্তি অবলম্বী হলেও অন্য বহুরূপীদের মতো বহু রূপ ধারণ শুধু তার পেশা নয়, নেশাও বটে। একজন প্রকৃত শিল্পীর মতো অভিনয়কে সে সাধনা হিসাবেই গ্রহণ করেছে। প্যারা চেঞ্জ করে লিখবে। গল্পে দেখা যায় হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি ছিল। হরিদা সপ্তাহে একদিন বহুরূপী সেজে পথে বের হতেন। তাতেই যা রোজগার হতো সেটা দিয়েই ভাতের হাঁড়ির দাবি মেটাতে চেষ্টা করত। আবার মাঝে মাঝে উপোস থাকতেন। এভাবেই গল্পে হরিদার দারিদ্রতার জীবনের পরিচয় পাওয়া যায়। একের থেকে তিনেরটা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? বক্তা কাকে মাতো বলে সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় আলোচ্য উক্তিটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। তিনি ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশধারী রাজলক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে। তিনি এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, তার প্রিয় ভাই বীরবাহুকে রামচন্দ্র এক ঘোরতর যুদ্ধে হত্যা করেছেন। সেই শোকে রাক্ষস অধিপতি যুদ্ধের জন্য সসৈন্যে সেজে উঠছেন। একের দাগের চারেরটা, এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তা কে? কোন মায়া তার বোধের আগম্য? উত্তর, আলোচ্য প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ তথা মেঘনাদ পিতার চরণে প্রণাম নিবেদন করে বলেছিলেন, তিনি নিজে নিসারণে রামচন্দ্রকে হত্যা করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও তাদের সেই চরম শত্রু রামচন্দ্র কিভাবে পুনর্জীবন লাভ করেছে তা তার বোধগম্যেরও অতীত। সেই মায়ার কথাই বলা হয়েছে। একের দাগের পাঁচেরটা, ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য? কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? উত্তর, প্রখ্যাত নাট্যকার শচীন্দ্র সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন সিরাজদৌল্লা। তিনি ওয়াটসকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন।
প্যারা চেঞ্জ করে লিখবে আলীনগরের সন্ধি অনুসারে ঠিক হয় যে ইংরেজরা কোনোভাবেই নবাবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন না, কিন্তু সিরাজের হাতে কলকাতার অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্রের মাধ্যমে তিনি এখানে সিরাজ জানতে পারেন যে অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিমধ্যেই সেনাবাহিনী পাঠিয়ে তার বিরুদ্ধে যুদ্ধের জন্য উদ্যোগ নিয়েছেন। তাছাড়াও তিনি জানতে পারেন যে কর্নেল ক্লাইভ বহু দিন আগেই এই যুদ্ধের ছক কষেছিলেন, তাই পরিকল্পিতভাবেই তারা আলীনগরের সন্ধির শর্ত ভঙ্গ করতে উদ্যোগী হয়েছেন। তাই তার রাজসভায় থেকেই ওয়াটসের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই ক্রুদ্ধ হয়ে সিরাজ রাজসভায় প্রকাশ্যে আলোচ্য কথাগুলি বলেছেন। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে 1-6 মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এর উত্তর, আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে ঘসেটি বেগমের মধ্যে কোনো স্নেহী নারীর চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না, তাই সে মানবী নয় দানবী। সিরাজ তাকে মায়ের সম্মান দিয়েছিলেন, কিন্তু ঘসেটি মধ্যে মায়ের স্নেহ ছিল না, ছিল তীব্র প্রতিহিংসার দহন জ্বালা। কুচক্রী স্বার্থান্বেষী প্রতিহিংসা পরায়ণা নারী হিসাবে ঘসেটি বেগম চরিত্রটি যথার্থই সার্থক হয়ে উঠেছে। 7 আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? উত্তর, আলোচ্য অংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে শিশুর মতো নিষ্পাপ চন্দ্রকলার পবিত্র আলোয় যে আলো তরুণ বিপ্লবী দলকে মুক্তির পথ দেখাবে, সেই আলো ঘর ভরে ওঠার কথাই বলা হয়েছে। 8 আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। এর উত্তর প্রসঙ্গে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার পটভূমি ব্রিটিশ শাসকের অত্যাচারে বিধ্বস্ত হয়ে পড়েছে। সারা ভারতবর্ষ পরাধীন ভারতে বিদেশি শাসকের হাতে প্রতি মুহূর্তই লাঞ্ছিত অপমানিত হচ্ছে। পরাধীনতার স্থবিরতায় সমগ্র চরাচর স্তব্ধ হয়ে গেছে। সমগ্র দেশ জুড়ে চলছে অরাজকতা ও অনাচার। এখন এমন অন্ধকার সময়ে কবি ভয়ঙ্করের প্রতিধ্বনি শুনতে পেয়েছেন। 9 অপূর্ব কহিল বেলা পড়ে এলো, আমি এখন তবে চললুম কাকাবাবু, বেলা কিভাবে গড়িয়ে গেল? এর উত্তর, দেশদ্রোহী ভেবে পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিককে আটকে রাখা হয়েছিল। পুলিশ কর্তাদের সঙ্গে থাকা অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ এবং আচার আচরণে হাস্যাস্পদের উপকরণ হয়ে ওঠায় অপূর্বর বেলা হয়ে গিয়েছিল। 10 কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে একথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? এর উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন রামদাস। তিনি অপূর্বকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছিলেন। বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। সেই অন্যায়ভাবে প্রতিবাদ করতে গেলেই স্টেশন মাস্টার তাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিয়েছিল। এখানে সেই ঘটনার কথাই বলা হয়েছে। 2 আছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আছে ভোজ্য বস্তু অর্থাৎ ভোজ্যের বস্তু সম্বন্ধ তৎপুরুষ,
পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। সান্ধ্যানিক অর্থাৎ সন্ধ্যাকালীন আহ্নিক মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আছে সৃজন ও বেদন, এটা হবে দ্বন্দ্ব সমাস। প্রলয় উল্লাস অর্থাৎ প্রলয়ের জন্য উল্লাস নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর অর্থাৎ রথের ঘর সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহদ্বার সিংহ চিহ্নিত সিংহদ্বার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শিশু চাঁদের মতো শিশু উপমান কর্মধারয় সমাস। প্রলয় রূপ নেশা রূপক কর্মধারয় সমাস। এর পরবর্তী যেটা রয়েছে 3 দাগের কম বেশি 150টি শব্দের প্রতিবেদন রচনা করো। লর্ডসে দীর্ঘশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। উত্তর প্রথমে একটা হেডিং লিখতে হয়, সেই হেডিং এখানে দেওয়া আছে, লর্ডসে মহারণে জয় ভারতের। নিজস্ব সংবাদদাতা তারকেশ্বর হুগলি 11/9/2021। লর্ডসের মহারণে ভারতীয় ক্রিকেটারদের বীর বিক্রমের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ। নাটকীয়ভাবে ইংল্যান্ডকে হারালো ভারত। শেষ দিনে রুদ্ধশ্বাস ক্রিকেট দেখা গেল। ইংল্যান্ড মাত্র 120 রানে অল আউট হয়ে যায়। লর্ডসের 22 গজ ব্যাট ও বলের কৃতিত্ব দেখিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসে নবম উইকেটে জাসপ্রীত বুমরা মোহাম্মদ শামির 89 রানে গড়ে তোলা পার্টনারশিপ। শামি করেছে 56, বুমরা করেছে 33। 60 ওভারে ইংল্যান্ডকে 271 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া, কিন্তু মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, বুমরা, শামির আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতে পারল না ইংল্যান্ড। মাত্র 120 রানেই অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের 2 ওপেনার 0 রানে আউট হয়ে যায়। চা পান বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল 4 উইকেটে 67। পরের পর্বে ভারত 6টি উইকেট তুলে নেয়, সিরাজ 4টি, বুমরা 3টি, ইশান্ত 2টি ও শামি 1টি উইকেট নিয়ে স্মরণীয় জয় তুলে নেয় ভারতের। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যাই হোক, এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।